আসসালামু আলাইকুম এভরিওয়ান। Dr.Xplainer ইংলিশ লিটারেচার ক্র্যাশ কোর্সের আজকের এই পর্বে আমরা জানব ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ যুগ রোমান্টিক পিরিয়ড সম্বন্ধে। রোমান্টিক পিরিয়ড কী, এই যুগের গুরুত্বপূর্ণ কবি, সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম নিয়েও আমরা জানব। তো চলুন শুরু করা যাক। ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি যুগ হলো রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড শুরু হয় 1798 সাল থেকে এবং শেষ হয় 1832 সাল যে রোমান্টিক পিরিয়ডের আগের যে পিরিয়ডটি ছিল অর্থাৎ 1660 থেকে 1785 থেকে 98 সাল পর্যন্ত সেটা ছিল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এবং রোমান্টিক পিরিয়ডের পরবর্তী যে যুগ 1832 থেকে 1901 সাল পর্যন্ত সেটি একটি গুরুত্বপূর্ণ যুগ ভিক্টোরিয়ান পিরিয়ড। ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ড একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বিশেষ করে ইংরেজি কবিতার জন্য রোমান্টিক পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ একটি যুগ। এই যুগের স্লোগান ছিল আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ শিল্পের জন্যই শিল্প। শিল্প সৃষ্টির পেছনে কোনো নৈতিক উদ্দেশ্য বা কোনো কারণ থাকতে হয় না। এই যুগকে বলা হয় দি গোল্ডেন এজ অফ লিরিক, কারণ এই যুগে বিখ্যাত কিছু কবি ছিলেন, যেমন ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস। তারা অসংখ্য গীতিকবিতা প্রকাশ করেছেন, সেজন্য এই যুগকে বলা হয় দি গোল্ডেন এজ অফ লিরিক। এছাড়া এই যুগকে বলা হয় এজ অফ রেভলিউশন, কারণ এই যুগে একটি চমৎকার অভাবিত পরিবর্তন এসেছিল ইংরেজি সাহিত্যে এবং ইংরেজি সাহিত্যের বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে কবিতায়। তো রোম্যান্টিক পিরিয়ড আসলে যে সূচনাটা সেটি হয় 1798 সালে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার মাধ্যমে। লিরিক্যাল ব্যালাডস ছিল ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজের যৌথ প্রযোজনা। সেজন্য এই দুজন যারা লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হওয়ার মাধ্যমে রোমান্টিক পিরিয়ডের সূচনা করেছিলেন তাদেরকে বলা হয় পায়োনিয়ার অফ রোমান্টিসিজম। সো পায়োনিয়ার অফ রোমান্টিসিজম হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ। তো 1798 সাল থেকে শুরু হয়ে দীর্ঘ সময় পাড়ি দিয়ে বলা হয় যে 1971 সালে যখন দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক বাই টি.এস. ইলিয়ট যিনি আধুনিক যুগের পুরোধা একজন কবি, তার এই বিখ্যাত কবিতাটি প্রকাশিত হয়। বলা হয় যে তার মাধ্যমেই রোম্যান্টিসিজম সেটির শেষ হয়। তো এই যে এত গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনা রোমান্টিক পিরিয়ড, সো এই যে রোম্যান্টিসিজমটা আসলে কি, এটা কি যে আমরা যে মুভিতে দেখি রোম্যান্স, সেই রোম্যান্স না। রোম্যান্টিসিজম এই যে ধারণাটি, এটি জানতে হলে আমরা যদি দেখি যে এই যে রোম্যান্টিক পিরিয়ডের আগের পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এই পিরিয়ডে যখন কবিরা লিখতেন বা তারও আগে যখন কবি সাহিত্যিকরা লিখতেন, তারা আসলে কী নিয়ে লিখতেন? তারা রাজা, রানী, বীর, যোদ্ধা এদেরকে নিয়ে লিখতেন। কিন্তু এই যুগে এসে যখন 1798 সালে লিরিক্যাল ব্যালাডসে ওয়ার্ডসওয়ার্থ এবং কলরিজ দেখালেন যে না, শুধুমাত্র রাজা, রানী, বীর, যোদ্ধা দিয়েই সাহিত্য হয় না, সাধারণ মানুষ, প্রকৃতির প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, এই সম্পর্ক নিয়েই সাহিত্য সৃষ্টি হয়। চাষা ভূষা, মুটে মজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সমাজের মানুষের মুখের ভাষাকে ব্যবহার করে কবিতা লেখা যায়। সো এই যে কম্বিনেশনটা, ভালোবাসা সাধারণ মানুষের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, সাধারণ জিনিসকে নিয়ে কবিতা লেখা, এটি আসলে রোমান্টিসিজম। তো আমরা জানবো যে রোমান্টিক পিরিয়ডের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ 1798 থেকে 1832 সালে ওই সময়ের বিশ্বে চলমান কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এই ঘটনাগুলি কিন্তু অবশ্যম্ভাবীভাবে এই পিরিয়ডের কবিদেরকে প্রভাবিত করেছিল, এই পিরিয়ডের সাহিত্যকে প্রভাবিত করেছিল। সো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা প্রথমে যদি দেখি ইউরোপিয়ান ওয়ার, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার যুদ্ধ। তো এই যুদ্ধের ফলশ্রুতিতে সমাজে যে পরিবর্তন এসেছিল, অর্থাৎ এই দীর্ঘ যুদ্ধের কারণে ইংলিশ সমাজে যে ক্ষুধা, দারিদ্র্য বেড়ে গিয়েছিল, সেই সমস্ত কারণ থেকে কিন্তু সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা সেটি কবি সাহিত্যিকদের লেখায় চলে আসে। এরপরে পৃথিবীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ
অধ্যায় ছিল ফ্রান্স রেভলিউশন বা ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব কিন্তু এই পিরিয়ডে হয়, এবং এই ফরাসি বিপ্লব দ্বারা তখনকার যে কবি সাহিত্যিকগণ ছিলেন তারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ, আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ ফ্রেঞ্চ বিপ্লব দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যেটি হয় যে মানুষ প্রকৃতিকে ধ্বংস করার মাধ্যমে, প্রকৃতিকে দূষিত করার মাধ্যমে শহরায়ন হয়। শহরের যে দূষিত পরিবেশ, সেখান থেকে মানুষের যে উপলব্ধি হয় যে প্রকৃতির কাছে ফিরে যাওয়া, এই প্রকৃতির কাছে ফিরে যাওয়া ব্যাপারটা কিন্তু এই পিরিয়ডের কবি সাহিত্যিকদের মধ্যে ছিল, এবং এই পিরিয়ডের কবি সাহিত্যিকরা প্রকৃতি দ্বারা, নেচার দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিল, এবং তাদের লেখায় বারবার নেচার চলে এসেছে। তো সেখান থেকে আমরা যদি যাই যে এই যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য, লিটারারি ফিচারগুলো কী কী, এই যুগের সাহিত্য বৈশিষ্ট্য বা লিটারারি ফিচারগুলো আমি যদি দেখি, একটি আছে সাবজেক্টিভিটি, হাই ইমাজিনেশন, লাভ ফর নেচার অ্যান্ড বিউটি অ্যান্ড কমন পিপল, ইউজ অফ কমন ল্যাঙ্গুয়েজ, সুপার ন্যাচারালিজম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সাবজেক্টিভিটি। এই সাবজেক্টিভিটিটা হচ্ছে কবিতায় আই বা আমির ব্যবহার। এর আগে কবিতা যখন বীর যোদ্ধা বা রাজা, তখন আমির ব্যবহার ছিল না, কিন্তু এই যুগে প্রথম কবিরা সাবজেক্টিভিটির ব্যবহার করেন। এরপর হাই ইমাজিনেশন, তারা তাদের হাই ইমাজিনেশন দিয়ে বিভিন্ন জিনিসকে, অবজেক্টকে উপস্থাপন করার মাধ্যমে যে কবিতার নতুন একটা ধারা শুরু করেছিলেন। প্রকৃতির জন্য ভালোবাসা, সৌন্দর্যের জন্য ভালোবাসা, কমন মানুষের জন্য ভালোবাসা। তো এই যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কবিতায় কমন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা। কমন ল্যাঙ্গুয়েজ কি, যে সাধারণ মানুষ, চাষা ভূষা, মোটে মজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ভাষা এই যুগের কবিতায় কবিরা ব্যবহার করেন, যেটি আগে কখনো ব্যবহৃত হয়নি। এই যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা বলে ফেলেছি, সেটি হচ্ছে সুপার ন্যাচারালিজম বা অতি প্রকৃতিবাদ। এই যুগের গুরুত্বপূর্ণ লেখকগণ হলেন, বিশেষ করে কবিরা ছিলেন এই যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিক। কবিদের মধ্যে ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলারিজ, রবার্ট সাউদি, লর্ড বায়রন, পিবি শেলি, জন কিটস। এর মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলারিজ এবং রবার্ট সাউদি তিনজনই লেক ডিস্ট্রিক্ট থেকে এসেছেন বলে তাদেরকে লেক পয়েট বলা হয়। এর মধ্যে এছাড়া ছিলেন নোভেলিস্ট, কিছু ছিলেন উপন্যাসিক ছিলেন। উপন্যাসিকদের মধ্যে একজন বিখ্যাত ফিমেল বা মহিলা উপন্যাসিক ছিলেন জেন অস্টিন। এছাড়া ছিলেন স্যার ওয়াল্টার স্কট, আলেকজান্ডার পুশকিন। কিছু অ্যাসেইস্ট ছিলেন, অ্যাসেইস্টের মধ্যে ছিলেন চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাজলিট ইত্যাদি। এবার চলুন এই সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা যাক। এই যুগের সবচেয়ে বিখ্যাত একজন কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কতগুলো বিখ্যাত কবিতা ছিল, যে ফার্স্টে আমরা বলেছি যে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হয় 1798 সালে। এটি ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম। এছাড়া তার আরেকটি সাহিত্যকর্ম ছিল দি প্রিলিউড। এটি ছিল তার পোয়েটিক অটোবায়োগ্রাফি, অর্থাৎ তার আত্মজীবনী ছিল এই প্রিলিউড। তার বিখ্যাত কিছু কবিতা, দি ড্যাফোডিল, টিনটন অ্যাবে, দ্য সলিটারি রিপার, লুসি, রিটেন ইন মার্চ, দি এক্সকারশন, রেইনবো, মিকাইল, দ্য রিক্লিউস। তো এই যে তার কবিতার নামগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে তার কবিতায় নেচার খুব বেশিভাবে এসেছে। এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, অ্যান্ড আরেকটি নাম ছিল তার পয়েট অফ চাইল্ডহুড। এই যুগের আরেকজন বিখ্যাত কবি এসটি কলারিজ, বা তার পুরো নাম হচ্ছে স্যামুয়েল টেইলর। তাকে বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম। ইনি ওয়ার্ডসওয়ার্থের সাথে কোলাবোরেটর হিসাবে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত করেছিলেন। ইনি অপিয়াম নামক যে মাদক, সেই অপিয়ামে অ্যাডিক্টেড ছিলেন, এই জন্য তাকে বলা হয় ওপিয়াম ইটার। তার বিখ্যাত বই হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এটি হচ্ছে একটি সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। দেন তার কিছু বিখ্যাত কবিতা আমরা জানি। একটি তার বিখ্যাত কবিতা, সেটি সকলেই জানি, সেটি হচ্ছে দ্য রাইম অফ দি এনশিয়ান্ট ম্যারিনার,
এরপর আছে কুবলা খান, ডিজেকশন অ্যান্ড ওড, ক্রিস্টাবেল। এর পরবর্তী বিখ্যাত কবি পিবি শেলি, যার পুরো নাম হচ্ছে পার্সি বিশি শেলি। এনাকে বলা হয় রেভলিউশনারি পয়েট। তার বিখ্যাত বই হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম, প্রমিথিয়াস, আনবাউন্ড, অ্যাডোনাইস, এ ডিফেন্স অফ পোয়েট্রি। তার বিখ্যাত কিছু কবিতা ছিল ও টু ওয়েস্ট উইন্ড, ও টু স্কাইলার্ক, ওজে মেন্ডিয়াস, কুইন ম্যাপ, দ্য মাস্ক অফ অ্যানার্কি। এর মধ্যে ও টু ওয়েস্ট উইন্ড আর স্কাইলার্ক খুব বেশিভাবে বিখ্যাত এবং বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরের জন্য হচ্ছে জন কিটস। জন কিটস এনাকে বলা হয় পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সুয়াসনেস, এবং তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন, এজন্য তাকে বলা হয় ম্যান অফ মেডিসিন। তার বিখ্যাত কিছু বই অ্যান্ডেমিয়ান, হাইপেরিয়ান অ্যান্ড লামিয়া। তার বিখ্যাত কিছু কবিতা ওড টু নাইটেঙ্গেল, গ্রেসিয়ান আর্ন, ওড টু অটম, ওড টু মেলানকলি, ইসাবেলা। এরপরে বিখ্যাত কবি লর্ড বাইরন, যার পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। এনাকে বলা হয় রেবেল পয়েট। এনার বিখ্যাত বই দ্য ভিশন অফ জাজমেন্ট, আওয়ার্স অফ আইডলনেস, হেভেন অ্যান্ড আর্থ। তার বিখ্যাত কবিতা হচ্ছে চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ। তার বিখ্যাত এপিক, যে তার জন্য লর্ড বাইরন খুব বিখ্যাত, সেটি হচ্ছে ডন জুয়ান। এরপরে এই যুগের একজন নভেলিস্ট বা ঔপন্যাসিক, যিনি হচ্ছেন একজন মহিলা ঔপন্যাসিক, তার নাম হচ্ছে জেন অস্টিন। তাকে বলা হয় অ্যান্টি রোম্যান্টিক ফিমেল নভেলিস্ট। তার বিখ্যাত কিছু নভেলের নাম হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা, ম্যানসফিল্ড পার্ক। তো এই যুগে আরও কিছু বিখ্যাত সাহিত্যিক ছিলেন। তার মধ্যে একজন অ্যাসেইস্ট, তার নাম চার্লস ল্যাম্ব। তার কিছু বিখ্যাত বই দ্য এসে অফ এলিয়া, দ্য লাস্ট এসে অফ এলিয়া। সো এই যে এলিয়া হচ্ছে চার্লস ল্যাম্বের ছদ্মনাম। এরপর হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। তার একটি বিখ্যাত কবিতা দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস। এই যুগে রাশিয়ান একজন রাইটার ছিলেন, যাকে রাশিয়ান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব বলা হয়, অর্থাৎ তাকে রাশিয়ান সাহিত্যের পিতা বলা হয়, তাদের ন্যাশনাল পয়েট। তিনি হচ্ছেন আলেকজান্ডার পুশকিন। এবং আরেকজন বিখ্যাত ক্রিটিক অ্যান্ড অ্যাসেইস্ট ছিলেন উইলিয়াম হ্যাজলিট, এবং তার একটি বিখ্যাত বই দ্য স্পিরিট অফ এজ। সো আমরা রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ কবি, সাহিত্যিক এবং রোমান্টিক যুগ সম্পর্কে আলোচনা করলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।